আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি 26 ব্যাচ আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হলাম রসায়নের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি নিয়ে, অর্থাৎ পদার্থের গঠনের দ্বিতীয় ক্লাস আজকে। গত ক্লাসে আমি তোমাদের বোরের পরমাণু মডেলের আগ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে বোরের পরমাণু মডেল থেকে শুরু করব, কিন্তু তার আগে রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা পড়িয়েছিলাম সেটি আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আর একটা জিনিস আমাদের মিস চলে গিয়েছে, একটি এমসিকিউ মিস চলে গিয়েছে, যে আমরা পড়েছিলাম যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের ভিতরে আমরা একটি এমসিকিউ আছে, আমি আজকে খেয়াল করলাম, সেটা হচ্ছে লেখার চক। ওখানে বলা আছে লেখার চকের ভিতরে 3টি মৌল থাকে। কি কি থাকে? থাকে হচ্ছে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। তোমরা কি জানো এই লেখার চকের সংকেত কি? লেখার চকের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। দেখো তো, এটা ক্যালসিয়ামের কি? এটা সম্পূর্ণ হচ্ছে লেখার চকের সংকেত। এটা ক্যালসিয়ামের প্রতীক, এটা কার্বনের প্রতীক, এটা অক্সিজেনের বুঝতে পারলে? যে লেখার চক আমাদের শুধুমাত্র দেওয়া আছে, লেখার চকের ভিতরে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন আছে, কিন্তু লেখার চকের সংকেতটা ওখানে দেওয়া নেই। লেখার চকের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটা তোমাদের একটি এমসিকিউ ছিল যে লেখার চকের সংকেত কি, এটা একটু মনে রেখো যে লেখার চকের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ওকে, তো এইবার দেখো যে আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতার ভিতরে বলেছিলাম একটি সীমাবদ্ধতা বাদ চলে গিয়েছিল, যে রাদারফোর্ড বলেছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে, তার আশেপাশে যে কক্ষপথ আছে এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখন রাদারফোর্ড কিন্তু বলেছিল না এই কক্ষপথের আকার আকৃতি কেমন বা কিভাবে ওই ইলেকট্রনগুলা ওই কক্ষপথে ঘুরতে থাকে। এটা তার একটি সীমাবদ্ধতা। আরেকটি সীমাবদ্ধতা থাকতে পারে যে ওই যে ইলেকট্রন ঘুরছে, সে কিন্তু একটা ইলেকট্রনের কথা বলছিল। যে তোমাদের বইতে ছবি আছে এমন একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই চারিপাশে কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, ঠিক তো? বা এই দিক থেকে একটা দেওয়া আছে, এই দিক থেকে একটা দেওয়া আছে, মানে ইলেকট্রনগুলো ঘুরছে। কিন্তু একটি ইলেকট্রন ব্যতীত, মানে হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো যদি থাকে তাহলে সেগুলো কিভাবে ঘুরবে, এমন কিন্তু কোনো কথা কিন্তু ওখানে বলা নেই। মানে কিভাবে ইলেকট্রনগুলো, এক কথায় তুমি মনে রাখো যে ইলেকট্রনগুলো কক্ষপথকে কিভাবে ঘুরছে বা কক্ষপথটা কি আকৃতির, এমন কোনো স্পেসিফিক কথা রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা ছিল না। এবার বোরের পরমাণু মডেলে আমরা দেখি, বোরের পরমাণু মডেল প্রস্তাবিত হয় কত সালে? বোরের পরমাণু মডেল এটা প্রস্তাবিত হয় 1913 সালে। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনার 2 বছর পরেই বোরের পরমাণু মডেলটি প্রস্তাবিত হয়। তো বোর অ্যাকচুয়ালি কি? বোরের পরমাণু মডেলটা এবার কি? বোরের পরমাণু মডেল নামকরণ করা হয়েছে বিজ্ঞানী নিলস বোরের নাম অনুসারে বোরের পরমাণু মডেল, এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের নামকরণ করা হয়েছিল বিজ্ঞানী রাদারফোর্ডের নাম অনুসারে। এবং বিজ্ঞানী রাদারফোর্ডের ওই পরমাণু মডেলকে আরো একটি নামকরণ করা হয়েছিল সোলার সিস্টেম মডেল। কেন করা হয়েছিল সেটা আমি বলেছিলাম গত ক্লাসে। তো তোমাদের বোরের পরমাণু মডেলে প্রথম যে কথাগুলো নিলস বোর বলে গিয়েছে একটা পরমাণু মডেল ব্যাখ্যা করতে, সেখানে প্রথমে সে বলেছে যে
পরমাণুগুলো একটি নির্দিষ্ট কক্ষপথে, বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ও চারিপাশে বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এবং সেই বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথগুলোকে যদি আমরা n সমান 1 ধরি, তাহলে অরবিটাল মানে কক্ষপথ ধরো কক্ষপথ হবে কে। n সমান যদি 2 নম্বর কক্ষপথ হয় তাহলে l, যদি n সমান 3 হয় তাহলে হবে m, যদি n সমান 4 হয় তাহলে হবে n। এটা কি? nটা কি? nটা হচ্ছে কক্ষপথের সংখ্যা। যদি একটি প্রথম কক্ষপথ হয় তাহলে k এর মান মানে শক্তি স্তর হবে k, যদি 2 নম্বর কক্ষপথ হয় শক্তি স্তর হবে l, যদি 3 নম্বর কক্ষপথ হয় শক্তি স্তর হবে m, যদি 4 নম্বর কক্ষপথ হয় শক্তি স্তর হবে n। আশা করি বুঝতে পারছো। বিজ্ঞানী বোর তার দ্বিতীয় মতবাদে কি বলেছিল? দ্বিতীয় মতবাদে বলেছিল যে একটি ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তার কৌণিক ভরবেগ কত হবে জানো? কৌণিক ভরবেগের কথা বলেছিল, এটা বি নম্বরে আছে। কৌণিক ভরবেগ mvr, mvr হচ্ছে কৌণিক ভরবেগ সমান nhs/2π। এবার m সমান কত? m সমান হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। যদি এইটা তুমি কিলোগ্রামে নিয়ে যেতে চাও তাহলে এটাকে তুমি কি করবা? এই জিনিসকে তুমি ভাগ করে দিবা কত দ্বারা? ভাগ করে দিবা 1000 দ্বারা, কারণ গ্রাম থেকে কেজিতে নিয়ে গেলে 1000 গ্রামে 1 কেজি, যার কারণে এটা তাহলে ভাগ করে দিলে কত আসছে? 9.11 ইন্টু 10⁻31 কেজি। আশা করি বুঝতে পারছো। ভিটা কি? ভি হচ্ছে যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথে তার বেগ, ইলেকট্রনের বেগ হচ্ছে ভি, আর আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। ধরো 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, তাহলে ওই ইলেকট্রনের বেগ 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনের বেগটা হচ্ছে ভি, ওই 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর, আর এন হচ্ছে কক্ষপথের নাম্বার। কক্ষপথের নাম্বার কত? যদি ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে ঘুরে তাহলে এন এর মান 1, যদি 2 নম্বর কক্ষপথে ঘুরে 2, 3 নম্বর কক্ষপথে ঘুরলে 3, 4 নম্বরে ঘুরলে 4। আর এইচটা কি? এইচটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 কেজি পার, কি আছে এখানে একটু দেখে নি, সরি 34 আমি লিখি নাই, 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। সংখ্যা এটা মনে রেখো। প্লাঙ্ক ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তাহলে তোমাকে মনে রাখতে হবে, এই সূত্রটা আসতে পারে পরীক্ষায়, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, বা 3 নম্বর কক্ষপথ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তাহলে কি হবে? এই এন এর মান তখন 3 হবে, আর mvr সমান 3h/2π। 2π এর মান তো তুমি জানছো, পায়ের মান কত বলো তো? পায়ের মান 3.1416, এটা তো? আচ্ছা, তাহলে এরপরে আরেকটি মতবাদে কি বলেছিল বোর বলেছিল যে ইলেকট্রনগুলো যখন একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, ধরো এই একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ধরো এর চারিপাশে দুইটা বৃত্তাকার শক্তি স্তর আছে। এই বৃত্তাকার শক্তি স্তরে
এখানে একটি ইলেকট্রন আছে, ঠিক আছে? এই ইলেকট্রনটি ওই কক্ষপথেই ঘুরতে থাকবে সব সময়, ওকে? কিন্তু ঘোরার সময় সে কোনো শক্তি ব্যয় করবে না এবং শক্তি অ্যাবসর্বও করবে না, মানে শক্তি গ্রহণও করবে না, শক্তি বিকিরণও করবে না। যদি শক্তি গ্রহণ করে তাহলে কি হবে? যদি শক্তি গ্রহণ করে তাহলে এই 2 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রনটি 3 নম্বর কক্ষপথে চলে যাবে। আর যদি শক্তি বিকিরণ করে তাহলে কি হবে? শক্তি যদি বিকিরণ করে তাহলে এই 2 নম্বরের কক্ষপথের ইলেকট্রনটি 1 নম্বরে চলে আসবে। তার মানে একটি নির্দিষ্ট কক্ষপথে থাকার সময় ইলেকট্রনগুলো কখনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। যদি শক্তি শোষণ করে তাহলে ও নিচ শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে চলে যাবে, আর যদি বিকিরণ করে তাহলে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে চলে আসবে। এটা তোমাদের বইতে খুব সুন্দর মতো দেওয়া আছে। শক্তি নির্গত যদি হয় তাহলে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে চলে আসছে, কারণ শক্তি হ্রাস করলে নিম্ন শক্তি স্তরে চলে আসবে। আর শক্তি যদি আমি শোষণ করি বা অ্যাবজর্ব করি তাহলে আমার শক্তি তখন আরো বেড়ে যাচ্ছে, আমি উপরের শক্তি স্তরে আবার উঠে যাব, এটাই। তারপরে কি আছে দেখো তো, ইলেকট্রন ঘোরার সময় শোষিত ও বিকিরিত শক্তির পরিমাপ দেওয়া আছে তোমাদের। আচ্ছা, তো তোমাদের এই যে দেওয়া আছে এই জিনিসটা কোনোদিন লাগে না, পরীক্ষাতে কোনো সময়ই তো দেয় না। তোমাদের বইতে খুব সুন্দরভাবে শর্টকাটে মেরে দিয়েছে যে শোষিত এবং বিকিরিত শক্তির পরিমাপ হচ্ছে দেওয়া আছে কত, H সমান hc/λ, এটা দেওয়া আছে। তোমাদের হচ্ছে এই সব উপরে তুলে দিয়েছে। আচ্ছা, তোমাদের হচ্ছে মেনলি এইটা, তোমরা কি এটাকে ভি বলো? এটাকে কি ভি বলো? এটাকে অ্যাকচুয়ালি ভি আমাকে জেনে বলবা। সমান এমন দেওয়া আছে তোমাদের। অ্যাকচুয়ালি এর মান আমরা জানি, একটাতে আমরা পড়েছি এমন, আরেকটাতে এই যে এইটা সমান হচ্ছে, এটা সমান হচ্ছে c/λ, যার কারণে ই সমান হয়ে যাচ্ছে বাই ল্যামডা। কিন্তু এই যে এইটা আছে, ই সমান প্রথমে ওইটা আছে, যার কারণে লেখা হচ্ছে সমান hc/λ। বুঝতে পারছো? সূত্রটা মনে থাকবে? সূত্রটা কিভাবে আসলো? এটা কিন্তু অ্যাকচুয়ালি ই মানে এনার্জি, মানে শোষিত এবং বিকিরিত শক্তি। এখানে এইচ আমি কি বলেছিলাম? এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তারপরে সি এর মান কত? সি এর মান হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ হচ্ছে 3 × 0 × 10⁻⁴ এত মিটার পার সেকেন্ড। আর ল্যামডা এবং মি দুইটার মান বলো তো, এই দুইটা কি কি? তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, এই ল্যামডাকে তোমরা যখন পাবা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি বলো তো? ল্যামডা সমান তরঙ্গ দৈর্ঘ্য, মানে শোষিত এবং বিকিরিত যে শক্তি আছে বা শোষিত এবং বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। আর এই মিউ সমান তোমরা পাবো হচ্ছে কম্পাঙ্ক। তোমাদের প্রশ্ন আসলে এখান থেকে এত জটিল কোনো প্রশ্ন আসবে না, আর যদি প্রশ্ন আসে ও কেমন প্রশ্ন আসবে আমি তোমাদের বলে দিব, ওইটা নিয়ে সমস্যা নাই। পরবর্তীতে আমি তোমাদের বলে দিব যখন আমাদের রিভিশন ব্যাচ থাকবে,
তখন আমি তোমাদের বলে দিব যে কেমন কি প্রশ্ন আসতে পারে। এখন শুধুমাত্র তোমাদের বইতে যা আছে আমরা শুধুমাত্র সেটাই পড়াবো এবং ধীরে 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 আরো ভিতরে যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখো তো, প্রথমে একটা সূত্র দিলাম, আর এই সূত্রটা কোথা থেকে আসলো সেটা খুব ভালোভাবে বুঝলা, যে হচ্ছে মিউ সমান সি বাই ল্যামডা, যার কারণে এইচপি সমান এইচসি বাই ল্যামডা। ওকে, আর সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মিউ হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। ওকে, এইবার আমি তুমি বলো তো, এই যে বোর পরমাণু মডেল যে প্রস্তাবনা করলো, সব সময় মানুষের ভিতরে কিছু না কিছু ত্রুটি থাকছেই, সে সম্পূর্ণটা প্রকাশ করতে পারছে না। এবার বোর পরমাণু মডেল যে প্রস্তাবনার পরে বিজ্ঞানী বোরের পিছনে আরো লোক তো লাগবে, যে সে একটা অন্যান্য বিজ্ঞানী লাগবে না, যে ধরো তুমি একটা ভালো কাজ করছো, তোমার বন্ধুর দিকে হিংসা হতেই পারে যে ওই কাজটা করে ফেললো, ওর কাজে আমি একটু ভুল ধরি। তখন হচ্ছে যেমন রাদারফোর্ডের পরমাণু মডেলের ভুল ধরে বোর একটা প্রস্তাবনা দিয়েছিল, তাহলে বোরেরও একটু ভুল ধরা যাক নাকি। বিজ্ঞানী বোর কি কি ভুল করেছিল বলতো? বিজ্ঞানী বোর যে চেষ্টা করেছিল যে একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চারিদিকে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, আর বৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় ধর 2 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এ যদি শক্তি বিকিরণ করে তাহলে 1 নম্বরে চলে আসবে, তার মানে একটা বর্ণালী তৈরি হবে এখানে। আবার যদি শক্তি শোষণ করে তাহলে উপরের শক্তি স্তরে চলে যাবে, তার মানে এখানে একটা আলোক বর্ণালী তৈরি হবে। এবার এ শুধুমাত্র একটি ইলেকট্রনেরই ব্যাখ্যা করেছে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে, মানে হাইড্রোজেনের ব্যাখ্যা করেছে। কিন্তু এক ইলেকট্রনের চেয়ে বেশি যদি হয় তখন কি হবে সেটাই আর ব্যাখ্যা করেনি, মানে হাইড্রোজেন দিয়ে টেস্ট করেছে, হাইড্রোজেনেরটাই বলেছে শুধু, এবং উপরের পরমাণুগুলো কি হবে সেগুলো বলেনি। এবং এই যে বর্ণালী সৃষ্টি হলো এখানে বা এখানে, এই বর্ণালী আমরা শুধুমাত্র একটি রেখায় দেখতে পাচ্ছি, কিন্তু পরে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে টেস্ট করে দেখা গেল এই যে একটি বর্ণালী ধরো তৈরি হলো, এই বর্ণালীর ভিতরে ধরো এমন একটা, তুমি যখন মাইক্রোস্কোপ দিয়ে অনুবীক্ষণ যন্ত্রে দেখবা তখন এই রেখাটাই এমন বড় লাগবে, এই রেখার ভিতরে তখন দেখা যাচ্ছে যে আরো অনেক এমন ছোট ছোট রেখা আছে। তার মানে কি ওই কেন এতগুলো রেখা আছে সেগুলা সে বর্ণনা করে দেয়নি, বোর এগুলা বর্ণনা করেনি। আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে যে বিজ্ঞানী বোর বলেছিল যে ইলেকট্রন শুধুমাত্র এমন বৃত্তাকার কক্ষপথেই ঘুরে, আমারটা হয়তো বৃত্তাকার হয়নি, একটু অন্যরকম হয়েছে, কিন্তু ধরো সে বলেছিল ইলেকট্রনগুলো শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথেই ঘুরবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। কিন্তু পরে বিজ্ঞানীরা গবেষণা করে কি জানতে পারলো, বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পারলো যে ইলেকট্রনগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। তাহলে এটাও তার একটি সীমাবদ্ধতা। তাহলে 3টা সীমাবদ্ধতা। একটি সীমাবদ্ধতা হচ্ছে এক ইলেকট্রন ছাড়া, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ছাড়া যদি বেশি ইলেকট্রন হয় তাহলে তার আলোক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। তারপরে যদি শক্তি যখন শোষণ আর বিকিরণ হয় তখন যে আলোক বর্ণালী বা আলোক রেখা পাওয়া যায় সেটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি তুমি টেস্ট করো তাহলে ওই আলোক রেখার ভিতরে আরো অনেকগুলা রেখা পাবা। এর কারণ সে ব্যাখ্যা করে যায়নি, এবং সে বলেছে যে বৃত্তাকার কক্ষপথ ইলেকট্রন গুলো ঘুরে, কিন্তু পরে পরীক্ষা করে জানা গেছে যে বৃত্তাকার কক্ষপথ ছাড়াও উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরতে পারে। এটাই হচ্ছে এর সীমাবদ্ধতা। এবার কিছু সফলতা আছে বোর পরমাণু মডেলের। সফলতাটা কি? ওই যে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ভুল বা ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো বিজ্ঞানী বোর ব্যাখ্যা করে দিয়েছে, সে ওর ত্রুটি এখানে নাই, তার মানে এটা বোরের সফলতা। রাদারফোর্ডের যে ব্যর্থতাগুলো ছিল সেগুলো দূর করেছে, যার কারণে এটা হচ্ছে তার সফলতা। সেই সফলতাগুলো কি কি দেখো তো। ওর যে ব্যর্থতাগুলো ছিল তার বিপক্ষে তুমি যুক্তি দাও, বোর যে কথাগুলো বলেছে যুক্তি দিয়ে বলো যে কি কি সফলতা আছে। তোমাদের বইয়ে কি কি দেওয়া আছে আমি একটু দেখে বলি তোমাদের বইয়ে দেওয়া আছে যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসরণে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন
ঘুরতো, পরমাণু ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এটা রাদারফোর্ড বলেছিল, আমি গত ক্লাসে বলেছি। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের আকার বৃত্তাকার বলা হয়েছে। দেখছো, তার মানে কি, এই ক্লাসের প্রথমে আমি বললাম যে বিজ্ঞানী রাদারফোর্ড যে ইলেকট্রন গুলো যে তার চারিপাশে ঘুরছে, সেই ঘোরা কি কক্ষপথে ঘুরছে তার আকার বলা হয়নি, কিন্তু বোরের পরমাণু মডেলে বলা হয়েছে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তার মানে ও বলেনি কি আকার ছিল, আর বিজ্ঞানী রাদারফোর্ড বলেছে যে কি আকার ছিল। এটা তো এর একটা সাবলতা। তারপরে 2 নম্বরে দেখো কি বলছে, রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তি শোষণ করলে বা বিকিরণ করলে পরমাণুর গঠনের কি ধরনের পরিবর্তন হবে সে সম্পর্কে কথা বলা হয়নি। কিন্তু এই যে আমাদের এখানে আমরা যে টেস্টটা করলাম যে শক্তি শোষণ করলে সে কি করছে, উপরের শক্তি স্তরে চলে যাচ্ছে, আর শক্তি বিকিরণ করলে নিচের শক্তি স্তরে চলে আসছে ইলেকট্রন। এটা রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা ছিল না, কিন্তু বোরের পরমাণু মডেলে বলা আছে। এটা বোরের একটি সাফল্য। 3 নম্বরে দেখো কি বলছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের কোন মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু এই যে একটা বললাম যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। বললাম যে এ হচ্ছে হাইড্রোজেন নিয়ে কাজ করছে, তো সুতরাং হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী বোরের পরমাণু মডেল অনুসারে ব্যাখ্যা করা যাবে, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সেই মানে হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যাবে না, আলোক বর্ণালী। তো এইগুলা কি আছে, আরো কিন্তু অনেক বিস্তর আলোচনা আছে, যেহেতু তোমাদের ছোট ক্লাসে ছোট জিনিস, তোমাদের ছোট মাথা, তাই জন্য ছোট ছোট ভাবে শিখতে হবে, যা দেওয়া আছে তাই শিখতে হবে, এবং প্রশ্ন এর ভিতর থেকেই আসবে। এর বাইরে থেকে যদি কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিব যে এই প্রশ্নগুলো আসতে পারে, সেগুলো তোমাদের পরে দিয়ে দেওয়া হবে। এখন ক্লাস হচ্ছে, ক্লাস করো, এই ক্লাসগুলো মানে যেগুলো হচ্ছে হতে আছে, মানে বইটা আগে কনসেপ্টটা শেষ করো, সম্পূর্ণ বইটা শেষ করো, তারপরে লাস্টের দিকে আমরা তোমাদের বলে দিব যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের রিভিশন ব্যাচে হবে। তার আগে আমরা এখন শুধুমাত্র বইগুলো শেষ করাবো, আর তোমাদের পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ এর জন্য তৈরি করা হবে। বুঝতে পারছো? ওকে, এমসিকিউ সিকিউ যদি তোমরা চাও তোমাদের সিকিউ প্রোভাইড করা হবে, কোনো সমস্যা নাই। এবার আমি তোমাকে বলছিলাম যে আমরা এবার বোর পরমাণু মডেল শেষ করার পরে কি পড়বো, গত ক্লাসে আমি বলছিলাম আমরা পড়বো হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, পরমাণুর ইলেকট্রন বিন্যাস পড়ার আগে এখানে প্রথমে আমি একটা চিত্র আঁকাইনি, ঠিক আছে? 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 6f 7s 7p, না এত যাবে না, 6 পর্যন্তই আমরা রাখবো। ওকে, আচ্ছা এবার দেখো এই যে এইটা 1s, ধরো 1s দেওয়া আছে না, 1s, এখানে এই 1 হচ্ছে n হচ্ছে কি কক্ষপথ, ঠিক আছে? n হচ্ছে কক্ষপথ। আমি এখানে শিরোনাম দিই ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস খুব মনোযোগ দিতে হবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখো, সমস্যা হবে না। আস্তে আস্তে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই 1 হচ্ছে n এর মান হচ্ছে 1, মানে 1 হচ্ছে শক্তি স্তর। আর s টা কি, এটা s হচ্ছে উপ শক্তি স্তর, আর এটা হচ্ছে শক্তি স্তর। ওকে, এই যে উপ শক্তি স্তরকে আমরা প্রকাশ করব এল এর মাধ্যমে। ওকে, এবার শক্তি স্তর হচ্ছে 1 2 3 4 5 6 এই যে আছে, আর উপশক্তি আর শক্তি স্তর হচ্ছে এস পি
ডি এফ। তোমাদের SPDF দেওয়া আছে, সুতরাং আমরা SPDF পড়ব। এবার একটা জিনিস দেখো তো, এই যে এন এর মান 1 2 3 4 5 আর এল এর মান দেওয়া আছে SPDF। আমাদের যখন হিসাব করতে আছে, আমাদের যে ওখানে হিসাবে দেওয়া আছে যে শক্তি স্তরে, মনে রাখো সূত্রটা, শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা 2n²। যদি n সমান 1, এখানে জন্য 1 আছে, তার মানে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে 2 × 1² সমান 2 × 1 সমান 2। যদি 2 নম্বর হতো তাহলে 2 × 2² সমান 2 × 4 সমান 8। যদি 3 নম্বর হতো তাহলে 2 × 3² সমান 2 × 9 সমান 18। ঠিক আছে, এবার দেখো ক্লিয়ার হতে হবে বিষয়টা, ধীরে ধীরে আস্তে আস্তে দেখতে থাকো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার যে এই যে উপশক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত, 2 × 12 + 1, এটা দেওয়া আছে, দেখো তো বইতে তোমাদের। হ্যাঁ, 2 × 12 + 1। এবার এই এল এর মান যে যদি SPDF দিকে তুমি হিসাব করো, তাহলে কি এই সংখ্যা তুমি বের করতে পারবা? সংখ্যা তো বের করতে পারবা না। তোমাকে তখন দিতে হবে, তুমি মনে রাখবা এস এর মান হচ্ছে 0, পি এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2, আর এফ এর মান হচ্ছে 3। মনে থাকবে তো? এস এর মান কত? এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 3। ওকে, এটা মনে রাখো। এবার কিভাবে হলো দেখো, এবার এই যে কক্ষপথে কনসেপ্টটা বুঝো ভালো করে, যে 1 নম্বর কক্ষপথে দেখো, 1 নম্বর কক্ষপথে কি বলছে, 1s, এখানে কিন্তু 2 আছে, মানে এস এর সর্বোচ্চ কয়টি থাকতে পারে? এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, পি তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে এস এর সর্বোচ্চ ইলেকট্রন 2টি, পি তে সর্বোচ্চ থাকতে পারে sp 6টি, ডি তে থাকতে পারে 10টি, এবং এফ এ থাকবে 14টি ইলেকট্রন। ওকে, এফ এ ইলেকট্রন এস এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, পি তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, ডি তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি, আর এফ এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টি। এবার এদিকে আসো, এটা মুছে দিলাম, সূত্রটা মনে রেখো, যে শক্তি স্তরে হচ্ছে 2n², আর উপশক্তি স্তরে হচ্ছে 12 + 1²। এই যে 2n² আর 2 × 12 + 1, এটা শক্তি স্তর, এটা উপশক্তি স্তর, দুটো সূত্র মাথায় রেখো। এবার দেখো 1s, এখানে আমি কি বলেছিলাম, 1 নম্বর শক্তি স্তর, n এর মান কত? n সমান 1। তাহলে তুমি যদি এমন ভাবে হিসাব করো, n সমান 1 হলে যদি 2n² সমান 2 × 1² সমান 2, মানে 1 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। আর এস এর সর্বোচ্চ, এটা হচ্ছে কিসের? উপশক্তি স্তর। এস এর ক্ষেত্রে 2 × 12 + 1 সমান 2 × 2 0 + 1। দেখো তো এস এর মান কত? এস এর মান 0 হয়েছে, একদম হয়েছে। তাহলে দেখো এখানে 2 × এখানে 0 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 0 + 1, তাহলে 1, 2 × 1 সমান কত? 2। তাহলে 1 নম্বর কক্ষপথে
দুইটা ইলেকট্রন থাকতে পারবে এবং s অরবিটালে শুধুমাত্র দুইটা ইলেকট্রন থাকতে পারবে। তার মানে 1 নম্বর কক্ষপথে 1s ছাড়া আর অন্য কোনো কিছু থাকতে পারবে না। 1s দিয়ে শেষ, মানে 1 নম্বর কক্ষপথের কাহিনী শেষ। 1 নম্বরে আর অন্য কিছু থাকতে পারবে না। এবার 2s এ দেখো তো 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন কত থাকবে তাহলে? 2 × 2 স্কয়ার সমান 2 × 4 8। আমরা এস এ বের করলাম, এস এ ইলেকট্রন কয়টা থাকবে? দুইটি। এবার পি এ বের করব, পি এ 2 × 2 প্লাস 1, তাহলে 2 2 প্লাস 1 2 × 3 6। এখানে 1 কই পেলাম? এই যে 2p এর মান বের করছি। 2p এর মান যদি আমি বের করি, p এর মান আমি কত বলেছি এখানে? p এর মান হচ্ছে 1। তাহলে দেখো s এ দুইটা ছিল, আমরা আগেই পেয়েছি, এখানে বের করেছি s এ দুইটা। আর p এ কয়টা থাকবে? p এ থাকবে 6টি। এবার 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টি থাকবে? 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি। 2 আর 6 কত? 2 আর 6 8, মানে 2 নম্বর কক্ষপথে আর কোনো ইলেকট্রন থাকবে না, শেষ। 2 নম্বর কক্ষপথের কাহিনী শেষ। এবার 3 নম্বর কক্ষপথে আসো। 3 নম্বর কক্ষপথে তুমি যদি বের করো, তাহলে 3 নম্বর কক্ষপথে তোমার 2 × 3 স্কয়ার সমান 2 × 9 সমান 18, মানে এখানে 18টি ইলেকট্রন থাকতে পারে। তার মানে তুমি উপরে দেখেছো এস এ 2টি থাকবে, পি এ 6টি থাকবে, তাহলে 2 আর 6 যোগ করলে কত হয়? 8। তার মানে ডি তে 10টি থাকবে। ডি তে কেন 10টি থাকবে তুমি বেরও করে নিতে পারো। এই যে ডি এর মান কত? ডি এর মান 2, তাহলে 2 × 2 প্লাস 1 সমান 2 × 4 প্লাস 1 সমান 2 × 5 সমান 10। এটা ছিল ডি এর ক্ষেত্রে। তাহলে দেখো তো ডি এ তুমি 10 বসাইতো, তাহলে 18, তার মানে 3 নম্বর কক্ষপথে 18টি ইলেকট্রনের বেশি আর থাকতে পারবে না, যার কারণে ওর খেল ওখানে শেষ। ও আর যেতে পারবে না, 3A পার হবে না। রাজশাহীতে খুব গরম পড়ছে রে। তাহলে দেখো 4 এ কয়টি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে? এখানে যদি তুমি করো 2 × 4 স্কয়ার সমান 2 × 16 সমান 32, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই পর্যন্ত তুমি 18 পেয়ে গেছো। 18 আর 32, 18 আর 14 32, তার মানে এখানে 14 হবে এফ এর মান। 14 কেন হলো বের করে নাও, এফ এর ক্ষেত্র বের করে নাও। 2 × 2 + 3 প্লাস এত সমান 2 × 6 প্লাস 1 সমান 14। এই যে 14, তার মানে এখানে 14 বসালাম। তাহলে যোগ করো, যোগ করলে কত হয়? 32। তার মানে এ আর 4F এর উপরে যাইতে পারবে না। কেন এখানে 1AP হলো না, বা কেন হচ্ছে এখানে 2D হলো না, কেন এখানে 3F হলো না, বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে তোমরা? আশা করছি বুঝতে পারছো। এর তুমি যখন হচ্ছে উপরের ক্লাসে আসবে, তখন এই এখন যেটা শিখলে এটা তোমার পরে কাজে লাগবে। তখন তোমার আরো কি হবে, তখন এই যে তখন তোমার প্রশ্ন হবে যে 3F অরবিটাল কেন সম্ভব নয়, বা 2D অরবিটাল কেন সম্ভব নয়।
তখন তোমাকে ওইটা লিখতে হবে, তখন তুমি আরেকটা জিনিস শিখবা। এখন শিখতে চাও? এখন শেখার কোনো দরকার নাই, যখন ইন্টারভিউ উঠবা তখন শিখতে পারবা, তখন আরো ভালোভাবে বুঝতে পারবা যে কেন সম্ভব নয়। তো আমি মুছে দিলাম এইগুলা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে কোনটাতে কতটি ইলেকট্রন থাকবে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি মুছে দিব। আমি এখানে লিখেও দিই যে 1 নম্বর শক্তি স্তরে থাকবে, 1 নম্বরে থাকবে 2টি, 2 নম্বর শক্তি স্তরে থাকবে 8টি, 3 নম্বর শক্তি স্তরে থাকবে 18টি, 4 নম্বর শক্তি স্তরে থাকবে 32টি। ওকে, আর এই যে উপশক্তি স্তরে গুলো তো লিখে দিয়েছি। এস এ থাকবে 2টি, পি এ থাকবে 6টি, ডি এ থাকবে 10টি, এফ এ থাকবে 14টি। আচ্ছা, তাহলে মুছে দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস শুরু করব। ইলেকট্রন বিন্যাসের যে সিরিয়াল আছে, সেই সিরিয়াল কিভাবে পেলাম আমরা সেটা এখন শুরু করব আমরা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বইতে আছে আফবাউ নীতি। বিজ্ঞানী আফবাউ ইলেকট্রন বিন্যাস, একটি ইলেকট্রন বিন্যাস আবিষ্কার করেন। তিনি বলেন যে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে এবং ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরের দিকে প্রবেশ করবে। একটি ইলেকট্রন কি করবে? প্রথমে নিম্ন শক্তি স্তর থেকে ধীরে ধীরে উপরের শক্তি স্তরে যাবে। তার মানে নিম্ন শক্তি স্তর। এবারে তোমাকে কনসেপ্ট আনতে হবে যে শক্তি স্তরের কনসেপ্ট, কার শক্তি বেশি কার শক্তি কম। সেটা দেখার আগে তুমি আরেকটা জিনিস দেখো যে এটা হচ্ছে ধরো শর্টকাট টেকনিক, তোমাদের বইতেও দেওয়া আছে। এমন ভাবে ইয়ে করো যে প্রথমে 1 এসে গেল, তীর মারো, প্রথমে 1 এসে গেল, তারপরে এমন তীর মারো, তারপরে কি এমন তীর মারো, তীর মারতে থাকো। ওকে, তীর মারতে থাকে, তুমি কি পাইলা? 1s পাইলা, তারপরে 2s পেলে, এই যে প্রথমে এটা পেলে, তারপরে এটা পেলে, তারপরে 2p পেলে, তারপরে 3s পেলে, উপর থেকে নিচের দিকে তীর মারবা, 3p পেলে, তারপরে 4s পেলে, তারপরে 3d পেলে, তারপরে 4p পেলে, 5s পেলে, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s। এই পর্যন্তই এখন থাক। হ্যাঁ, এ পর্যন্তই থাক। তারপরে আমরা এবার বুঝি ধীরে ধীরে। তো আমি বলেছিলাম যে ইলেকট্রন, এটা মনে রাখো যে এস এ থাকবে 2টি, সর্বোচ্চ 2টি থাকতে পারে, একটিও থাকতে পারে। পি তে থাকবে হচ্ছে 6টি। ওখানে একটু মশা লাগবে, কালিতে একটু সমস্যা করছে। বোর্ড আসলে খুব গরম পড়ছে রে, গরমের কারণে হাত ঘেমে যাচ্ছে, আর হাত হচ্ছে বোর্ডের সাথে লাগলে ওখানে আর কালি হতে যাচ্ছে না। এসে হচ্ছে 2টি, বিয়ে হচ্ছে 6টি, দেখ ডিএ হচ্ছে 10টি, এফে হচ্ছে 14টি। এটা মনে রাখ। ওকে, আচ্ছা, এবার এর কমও থাকতে পারে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী। তোমাকে ইলেকট্রন বিন্যাসের করার সময় ওই মৌলের পারমাণবিক সংখ্যা কত সেটা তো আমার মনে রাখতে হবে। পারমাণবিক সংখ্যা অনুপাতে ইলেকট্রন বিন্যাস হয়। তার আগে তোমাকে শিখতে হবে যে কোন শক্তি স্তরের পরে কোন শক্তি স্তরটা আসছে। তুমি এমন ভাবে মানে শর্টকাট বুদ্ধিতে শিখে নিতে পারো, এমন আঁকাই নিয়ে তুমি তীর মেরে দিতে পারো, তাহলে এমন চলে আসবে। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তাদের একটা গল্প বলি, ঠিক আছে? আমি যখন কেমিস্ট্রি পরীক্ষা দিছিলাম,
আমি খাতা পাওয়ার পরেই খাতার একদম লাস্টের পেজে এটা আঁকায় নিয়েছিলাম, আঁকায় নিয়ে এমন তীর মেরে নিচে লিখে নিয়েছিলাম, ইলেকট্রন বিন্যাস করে নিয়েছিলাম। তো আমার ইয়েতে ওই দিন পরীক্ষার গার্ড পড়ছিল এক ম্যামের পরিচয় দিচ্ছে না। তো আমার বাবা হচ্ছে, না আমি ওইসব কথা বলছি না, ওইসব কোনো কথাই বলবো না, যে আমার বাবার পরিচিত ছিল সে ম্যাম, পরে বুঝে জানলাম। কিন্তু হচ্ছে সে ম্যাম আমাকে আর কি এসে বলছে, তুমি খাতায় এগুলা কেন করছো, খাতায় এগুলা করলে তুমি তো এক্সপেলও হতে পারো। আমি বললাম কেন ম্যাম, আমি এক্সপেল কেন হবো? তো তোমাকে খাতা দেওয়ার সাথে সাথে তোমার খাতায় এত জিনিস আসলো কিভাবে, মানে পরীক্ষা শুরু হওয়ার আগে? তো তুমি আমাকে বলো ভাই, তুমি পরীক্ষার হলে বসে গেছো, তোমাকে খাতা প্রোভাইড করে দেওয়া হয়েছে, তুমি সকল কিছু কমপ্লিট করে ফেলেছো, তুমি বৃত্ত ভরাট করেছো, সকল কিছু করেছো, করার পরে তোমার হাতে এখনো 10 মিনিট টাইম আছে, তুমি বসে থাকবা? যে যা বলে বলুক, তুমি খাতার লাস্টে গ্রাব করে ফেলবা। তো আমি করে ফেলছিলাম, বলে ফেলে যদি পরে সমস্যা করে তাহলে স্যারকে বলতে হবে, স্যার আমি তো বাইরে থেকে খাতা নিয়ে আসি নাই, আপনাদের খাতায় আমি বসে বসে এই কাজটা করছি। একটু তখন নত খাটতে হবে, মানে নত স্বীকার করতে হবে। তো আমিও তখন নত স্বীকার করেছিলাম যে আমি তো ম্যাম এমন বিষয়, আমি তো খাতা বাইরে থেকে নিয়ে আসি নাই, খাতা আমার এখান থেকে আপনারাই দিয়েছেন, আমরা এখানে বসে আমার টাইম ছিল তাই জন্য আমি এটা করেছি। তো নত স্বীকার করার পরে তিনি তখন হচ্ছে আমাকে পারমিশন দিয়েছিল যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা তাহলে তুমি ওই গল্প গেল, তুমি এমন ভাবে শর্ট ক্লাসে নিয়ে নিতে পারো। এবার শক্তি কিভাবে বের করতে হয়, শক্তি বের করার টেকনিক দেখো তো। এটা ধরো আমি হচ্ছে 3D দিয়ে শুরু করব। এটা হচ্ছে এখানে দিলাম 3D, এটা হচ্ছে n, এটা হচ্ছে l। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 4, আর l এর মান কত? d সমান কত? spd, d সমান 2। তাহলে 4d is equal to n plus l সমান 4 plus 2, এর শক্তি হচ্ছে 6। 5p দেখো, 5p is equal to n plus l সমান 5 plus sp, p এর মান কত? 1 সমান 6। এবার বলতে পারো স্যার দুইটাই তো 6 হয়ে গেল, তাহলে 4 এ আগে কেন প্রবেশ করলো আর 5 এ কেন প্রবেশ করলো পরে ইলেকট্রন? এটা তো ইলেকট্রন প্রবেশের ক্রম ধারা, এই ধারা অনুপাতে ইলেকট্রন আগে পরে প্রবেশ করবে। যেখানে শক্তি এক হয়ে যায়, যেখানে দুইটা শক্তি এক হয়ে যায়, তোমাকে সেখানে দেখতে হবে n এর মান। n এর মান একটাই আছে 4, n এর মান একটাই আছে 5। যদি n প্লাস l এর মান সেম হয় তাহলে n এর মান যেটাই কম থাকবে সেটাই আগে প্রবেশ করবে। ছোট সংকেতের মাধ্যমে বোঝাচ্ছি, যদি n প্লাস n এর মান এমন 6 আর 6 হয়, সেম হয়ে যায়, তাহলে n এর মান যেটাতে কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখানে 5 এ n এর মান 5, এখানে 4, তার মানে এখানে n এর মান কম, এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে আবার দেখো 4s, 4s এর মান কত? 4 প্লাস s সমান 0, তাহলে 4s সমান। আর এখানে দেখো 3d, 3d এর মান কত বলো তো? 3d এর মান হচ্ছে 3 প্লাস spd 2 সমান 5, 3d। তাহলে 4s আগে প্রবেশ করলো, 5d তে পরে প্রবেশ করলো। আর এই যে এরকম ইলেকট্রন বিন্যাস তুমি পাবা হচ্ছে পরের অধ্যায়ে যে যখন শিখবা, এই ইলেকট্রন বিন্যাস তোমরা পাবা যে ডি ব্লক মৌল বা যে অবস্থান্তর মৌল, সেখানে তুমি এই ইলেকট্রন বিন্যাসটা পাবা। এটা তোমাকে পরের অধ্যায়ে গেলে বুঝতে পারবা। এবার তুমি এটা দেখো তো, এটা বুঝতে পারছো যে ইলেকট্রনের ক্রম, কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কোনটাতে পরে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন পরে প্রবেশ করবে, এই ক্রমটা মনে রাখো। আর শক্তি বের করা শিখো। তোমাকে যদি বলে যে 5d অরবিটালের শক্তি কত, তুমি বের করতে পারবা না। 5d এর অরবিটালের শক্তি spd, d সমান 2, 5 plus 2 সমান 7। আচ্ছা তাহলে এটা মুছে দিয়ে নিচে আমি আবার এটা সুন্দর করে লিখে ইলেকট্রন বিন্যাস করাবো। এবার সম্পূর্ণ ক্লাসটি বুঝতে হবে কিন্তু খুব মনোযোগের সহিত, মনোযোগ না নিলে ক্লাস হবে না। তাহলে আমি এখানে লিখে নিলাম 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d,
4p 5s 4d 5p 6s 4f 5d 6p এখানে 7s থাকবে 7s এই পর্যন্তই আমরা নিলাম। এটুকু আমরা সিরিয়ালটা লিখে রাখলাম, কারণ আমরা এখন ইলেকট্রন বিন্যাস করব। সিরিয়াল আমরা লিখে নিলাম। এবার তোমাকে বলা হলো যে এই প্রথম 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস করবি। তো প্রথম 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস করে এটা হোমওয়ার্ক তোদের করবি। ধরো এই তোমাদের আমি তুমি দুইটাই বলছি, ধরো কোনো মাইন্ডে নিও না। হাইড্রোজেন 1 এমন থাকবে, বা তুমি এখানে তোমাকে দেওয়া থাকবে যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো, হাইড্রোজেন 1 ইলেকট্রন বিন্যাস করো। কে প্রথমে তোমাকে নিয়ে আসতে হবে 1s নিয়ে আসবে। এবার বলো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 1। এস এর সর্বোচ্চ কত থাকতে পারে? 2টি থাকতে পারে, কিন্তু ওর তো একই, তাহলে ও ওখানে 1 বসাই দাও এখানে। তাহলে কি 1s1 হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এবার আসো হাইড্রোজেনের পরে কি আছে? হিলিয়াম আছে, হিলিয়ামের 2, তাহলে 1s2, কারণ এস এর সর্বোচ্চ 2টা থাকতে পারে, 2 বসাই দিলাম, শেষ। হাইড্রোজেন হিলিয়াম। এবার কি লিথিয়াম, লিথিয়ামের কত? 3। এবার আসো 1s2 বসাই দিলাম, কারণ 3, একে এস এর সর্বোচ্চ 2টা থাকতে পারে। এবারে কি আসে? 2s আসছে, 2s এ নিয়ে আসলাম। আমার একে 2টা বসানোর পরে কয়টি ইলেকট্রন বাকি থাকছে? একটি ইলেকট্রন বাকি থাকছে। একটি ইলেকট্রন বাকি থাকলে আমার 2s এ কত বসাতে হবে? 2s এ বসাতে হবে 1। তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম 4, তাহলে 1s2 2s2। তারপরে ধরো হচ্ছে আমি একটা বড় মৌল নিলাম, না ছোট নিলাম, সোডিয়াম। সোডিয়ামের কত? 11। তাহলে করো 1s বসাও, 2s বসাও, 2p 3s। তুমি ধরো তো আরো বসাইছো, তুমি 3p বসিয়ে নিয়েছো, তুমি ইচ্ছা মতো তুমি বসাইছো আর কি, ধরো এতদূর বসাইছো। এবার তুমি দেখো 11 তোমারে বোঝাতে হবে, তাহলে এস এর সর্বোচ্চ 2 থাকে, 2 দিলাম। এখানে 2 থাকে, 2 দিলাম, তাহলে 2 2 থাকলে 4। এখানে সর্বোচ্চ 6 থাকে, তাহলে আমি 6 দিলাম, তাহলে 10 হয়ে গেল। আমার হাতে আর একটা আছে, তাহলে এখানে আমি একটা বসাই দেব। আর এই যে আমি লিখছিলাম এগুলা মুছে দিলাম, কারণ আমার 11টিতে বুঝে গেছে, 11টি আমার আর বেশি লাগবে না। তোমাদের দেখো তো 30 নম্বরে কি আছে? জিঙ্ক আছে। জিঙ্কের কি কত? 30, তাই না? এবার জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করো তো। জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে তুমি এই যে সিরিয়ালটা লিখে নাও, 1s 2s 2p 3s 3p 4d 4s 4s 3d। আর লাগবে না, এই পর্যন্তই লাগবে। আরো বেশি তুমি নিতে পারো, কিন্তু তোমার ধরো তুমি নিলা 4p নিলা, 5s নিলা, তাহলে তুমি বসাও। 30 তোমার বোঝাতে হবে। এস এর সর্বোচ্চ কয়টা থাকবে? এখানে দেখো, এখানে অনুপাতে বসা থাকে। এস এ 2, এস এ 2, পি এ 6, এস এ 2, পি এ কত বলো? পি এ 6, এস এ 2, ডি এ 10। এর গুণ তো 2 4 আর 6 10, 10 12, 12 আর 6 18, 18 আর 2 20, 20 আর 10 এ 30, মানে 30টি তোমার পূর্ণ হয়ে গেল। তার মানে তোমার 30টি বুঝে গেল, এই দুটি আর লাগছে না। বুঝতে পারলা? এবার ধরো তোমার নাইট্রোজেনের 14 না, নাইট্রোজেনের কত বলো? নাইট্রোজেনের 14, দেখো তো। নাইট্রোজেনের 7, ইয়ে 14, ভর 14, তার মানে নাইট্রোজেনের 7, নাইট্রোজেনের 7। তাহলে তুমি বসাও 1s 2s 2p। এসে বসালে 2, এখানেও 2, দেখো 2 আর 2 কত? 4। পিতে তাহলে তোমার কত বসাতে হবে? এখানে কত বাকি আছে? 7 পুষ দিয়ে 3 বাকি আছে, 3 বসাই দিলা, শেষ। অক্সিজেনের 8, অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 8, তাহলে অক্সিজেনের এখানে বসাতে হতো
4, 4p 2p 4, এমন ভাবে তোমাকে যে ইলেকট্রন বিন্যাস, যার ইলেকট্রন বিন্যাস দিক না কেন, তুমি এইটা ফলো করবা। ঠিক আছে, এটা ফলো করবা। এটা ফলো করার মাধ্যমে, এটা যদি তুমি ফলো করতে পারো, তোমাকে যে ইলেকট্রন বিন্যাসের দিক তুমি ইজিলি করে ফেলতে পারবা। এই হচ্ছে তোমার শর্টকাট নিয়ম। কারণ তোমাকে পরীক্ষার হলে তো তুমি বারবার শক্তির মান বের করে 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 তারপরে তো বসাতে পারবা না। আমি যখন শক্তির মান বের করে শিখালাম, যদি বলে যে 3D অরবিটালের শক্তি কত, তখন তুমি এটা বের করতে পারো। বা যদি বলে 3D অরবিটালে ইলেকট্রন কতটি থাকতে পারে, সেখানে আর একটা বিষয়, মানে 5 নম্বর কক্ষপথে কয়টি থাকতে পারে, বা হচ্ছে ডি অরবিটালে কয়টি থাকতে পারে, এমন। তাহলে তুমি এটা মনে রাখবা, শর্টকাট নিয়ম না, এইভাবে তুমি আঁকাই নিবা। তারপরে তোমাকে যদি বলে যে 100 নম্বর ইলেকট্রন, 100 নম্বর যার পারমাণবিক সংখ্যা, তার ইলেকট্রন বিন্যাস করো, তাহলে তুমি এখানে বসাতে থাকবা এসে কয়টি, পিএ কয়টি, এরকম যাইতে 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 100 বোঝার পরে যে বন্ধ করে দিবা, 100 বোঝাই নিয়ে শেষ। বুঝতে পারছো ইলেকট্রন বিন্যাস সহজ না? যদি ইলেকট্রন বিন্যাস এর পরেও তোমাদের কঠিন মনে হয় বা বুঝতে না পারো, তাহলে আমাকে বলবা, আমি তোমাদের ইলেকট্রন বিন্যাস আবার আলাদা একটি ইলেকট্রন বিন্যাসের উপরে ফুল ক্লাস নিয়ে নেব। আর আজকে আরেকটা জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আইসোটপ। আইসোটপ সহ তোমাদের এখানে শুধু আইসোটপ আছে, আইসোটপ সহ আইসোটন, তারপরে আইসোবার, এমন অনেক কিছুই আছে। এখানে তোমাদের শুধুমাত্র আইসোটপ আছে। আমরা আইসোটপ নিয়েই তাহলে আলোচনা করি। আইসোটপ হচ্ছে যার প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা আলাদা, নিউটন সংখ্যা আলাদা। তাহলে আইসোটপ, আইসোটপ। সেই আইসোটপ পড়ানোর আগে তোমাদের আরেকটি জিনিস আছে, আমার একটু মিস চলে গিয়েছে। আইসোটপ যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমটা আমি দিতে ভুলে গিয়েছি, ওটা দিয়ে দিই। যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, কিছু কিছু ব্যতিক্রম আছে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ইলেকট্রন সব সময় পূর্ণ, মানে ওই উপশক্তি স্তরে পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে ভালোবাসে। তোমাদের ব্যতিক্রম তোমাদের বইয়ে আছে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের হচ্ছে 24। মোট 5টি ব্যতিক্রম মৌল আছে, ক্রোমিয়াম সবার আছে, তো ওগুলা পরে শিখাবো। এই ক্লাসের লাস্টে আমি আইসোটপ যখন একদম শেষ হয়ে যাবে, মানে এই অধ্যায়ের লাস্টে ওই 5টি ইলেকট্রন বিন্যাস তোমাদের দিয়ে দিব। ওকে, নাকি এখনই দিব? না, এখন দেওয়া উচিত না, তোমাদের ক্লাসটা শেষ করা লাগবে। ধরো ক্রোমিয়াম, তাহলে বসাই নাও 1s 2s 2p 3s 3p 4s 3d। ওকে, তাহলে তোমার 24 পদার্থ হলে 2 আর 2 4 আর 6 10 আর 2 12 আর 6 18 আর 2 কত 24 আর 4 না আর 18 আর 2 20 আর 4 24, এই যে 24। আমার কি ইলেকট্রন বিন্যাস হয়েছে? এই বল, ইলেকট্রন বিন্যাস কি হয়েছে? আমার ইলেকট্রন বিন্যাস হয়নি। কেন হয়নি? কারণ আমি বলেছি যে সবসময় ইলেকট্রনগুলো চাইবে যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় থাকতে। দেখতো, মানে যদি পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে ও স্টেবিলিটি অর্জন করবে অনেক বেশি। এটা মৌল সবসময় চাইবে যে আমি স্টেবিলিটি অর্জন করতে পারি, মানে আমি স্টেবল হব। মানে ধরো এ এখন অসুস্থ অবস্থায় আছে, মানে একে সুস্থ হতে হবে। একটু সুস্থ হতে হলে, তাকে স্টেবল হতে হলে মানে একটু পরিবর্তন করা লাগবে। আর পরিবর্তনটা কি? একটি মৌল যদি পূর্ণ এস এ যদি 2 অথবা 1 থাকে তাহলে সে স্টেবল হতে পারবে। পিতে যদি 6 অথবা 3 থাকে তাহলে স্টেবল হতে পারবে। ডিতে যদি 10 অথবা 5 থাকে তাহলে স্টেবল হতে পারবে। এফ এ যদি 14 অথবা 7 থাকে তাহলে সে স্টেবল হতে পারবে। মানে ওই উপশক্তি স্তরে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় যদি ইলেকট্রন গুলো থাকে তাহলে সে স্টেবল হতে পারবে। এখানে দেখতো যে 4s এ 2 আছে, মানে স্টেবল। আর পি তে কত আছে? 4। হ্যাঁ 4। ডি তে এখানে দেখতো, ডি তে 10 আর 5, এর দুটার ভিতরে থাকলে ও স্টেবল হতে পারবে। এখানে 4 আছে, তার মানে কি ও যদি ডিতে যদি আর একটা ইলেকট্রন নেয় তাহলে ও কিন্তু স্টেবল হয়ে যাবে। এখন কিন্তু স্টেবল নাই। এই এস থেকে এসে আমি কি বললাম, 1 অথবা 2 থাকতে পারে। এটা দেখ 1 2 অথবা 1, তার মানে এ যদি একটা ইলেকট্রন দিয়ে 1 এ চলে আসে, এখানে এস যদি 4s 1 এ চলে আসে আর 3d 5 এ চলে যায়, তাহলে কিন্তু ও স্টেবল থাকবে।
স্টেবিলিটি অর্জন করবে। কারণ কি, এই যে বললাম ডি তে 10 অথবা 5, 5 এ 6 অথবা 3, তো যেখানে এমন দেখবি, যেখানে যে ইলেকট্রনে এমন দেখবি যে এস থাকছে বা ডি থাকছে, বা যদি এমন থাকে, ধরো এমন থাকলো 3d6, এমন থাকবে না, তাও আমি এমনিতেই উদাহরণ হিসাবে বলছি তোরে, 4f6 এমন থাকলো, তাহলে এখান থেকে 3d5 একটা ইলেকট্রন তুই একে দিয়ে দিতে পারিস 7 করার জন্য, স্টেবিলিটি অর্জন করার জন্য। বা যদি এমন থাকে এখানে যদি 13 থাকে, তাহলে তুই এখানে কি করবি, এখানে 5 এ আনে, এখানে তুই 13 কে 14 করে দিবি, মানে স্টেবল অর্জন করার জন্য, মানে পূর্ণ অথবা অর্ধপূর্ণ করে দিতে হবে। এখানে যদি একটা দেয়, তাহলে এ অর্ধপূর্ণ হয়ে গেল, আর এখানে একটা এ নিয়ে ও হচ্ছে পূর্ণ হয়ে গেল, মানে স্টেবিলিটি অর্জন করলো। আর এই ক্ষেত্রে কি হচ্ছে দেখ, এই ক্ষেত্রে এ হচ্ছে স্টেবল না, কিন্তু এ স্টেবল, এ একটা ইলেকট্রন একে যদি দেয় তাহলে এও স্টেবল হয়ে যাবে, আর এ তো আগে থেকে স্টেবল ছিল, একটি যদি দেয় ওই এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন যদি দেয়, তাও একটা থাকে, মানে অর্ধপূর্ণ থাকে, ওই স্টেবলে থাকবে, ওর কোনো ক্ষতি হবে না। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। বুঝতে পারলাম? বুঝতে কি পারলে? আচ্ছা, বুঝতে পারলে ভালো। আর যদি বুঝতে না পারো আবার রিভাইজ করো, আবার রিভার্স করে আবার দেখো, বুঝতেই হবে। না বুঝে কোনো নিস্তার নাই, না বুঝলে আবার আমার এসএমএস দিবি তোরা। যারা বুঝবি না আমার ডাইরেক্ট বলবি যে স্যার এটা জিনিসটা বুঝি নাই, এটা আমার বুঝান। ওকে, আচ্ছা, তাহলে আইসোটপ আমরা পড়ি এবার। আইসোটপ কি? একই পরমাণুর, তবে বইতে কি সংজ্ঞা দেওয়া আছে দেখবো আমি, তোর বই দেখে পড়াবো। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা নিউট্রন সংখ্যা আলাদা, ঠিকই আছে। প্রোটন সংখ্যা, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সেম, নিউটন ও ভর সংখ্যা আলাদা। তারপর বলতো আরেকটা জিনিস আছে, আইসোটপের পরে আরেকটা জিনিস আছে, আইসোটন। শিখে রাখ, এটা তোদের বই নাই। আইসোটন হচ্ছে যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান। এই যে টন, নিউটন, ঠিক আছে। আর টোপ, প্রোটন হবে, প্রোটিন লিখছি। প্রোটন, ওকে। নিউটন সংখ্যা সমান প্রোটন ও ভর সংখ্যা আলাদা। এবার দেখ আরো আছে, আইসো বার। আইসো বার কি বলতো? বার মানে উপরে, আর উপরে কি থাকে? ভর সংখ্যা থাকে। তার মানে এটা হচ্ছে ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান, আর এগুলো আলাদা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি কনসেপ্ট ক্লিয়ার হয়? আইসোটপ হচ্ছে প্রোটন সংখ্যা সেম, নিউটন এবং ভর সংখ্যা আলাদা। আইসোটোন হচ্ছে নিউটন সংখ্যা সমান, প্রোটন ও ভর সংখ্যা আলাদা। আর আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান। তোদের আছে হচ্ছে শুধুমাত্র আইসোটপ, আমি সেই জন্য আইসোটপ নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি যেহেতু তুই বলছি, যদি তোমাদের খারাপ লাগে তাহলে আমাকে বলবা যে স্যার তুই করা যাবে না, তুই তো করা ঠিকও না। আমি ছোট ভাই হিসাবে তোমাদের পড়াচ্ছি, বা ছোট বোন হিসাবে পড়াচ্ছি, যাই জন্য তুই করছি ক্লাসের মাঝখানে। তুই যদি ফর্মালি আচরণ চাও, আমি তোমার সাথে ফর্মালি আচরণ করবো। আমি এর আগে পড়াইছি, আপনি করে পড়াইছি। আচ্ছা, দেখো তো এবার আইসোটপ, প্রোটন সংখ্যা সমান। এবার দেখো হাইড্রোজেনের আইসোটপ আছে কয়টি? 3টি। হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2 1 3। এটার নাম হচ্ছে, নামগুলা বল। প্রোটিয়াম,
ডিউটেরিয়াম ট্রিটিয়াম, এটা তো আছে, দেখ তো বইয়ে দেখি। ওকে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। ওকে, প্রোটিয়ামে দেখো প্রত্যেকটাই দেখো প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা সবগুলা এক, তার মানে এটা আইসোটপ। এবার দেখো এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, মানে ভর সংখ্যা আলাদা হয়ে গেল। এখানে ভর সংখ্যা আছে, ভর সংখ্যা আলাদা হয়ে গেল। এবার নিউটন সংখ্যা কিভাবে আলাদা আমরা পড়েছিলাম ওখানে, এটা তোমাদের মিস গেছে যে ভর সংখ্যা সমান, ভর সংখ্যা হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়, আর পারমাণবিক সংখ্যা জেড দ্বারা প্রকাশ করে। এটা আমাকে একটু বলে দিও তো, এখানে উল্টা দিলাম কিনা, পারমাণবিক সংখ্যা এ আর ভর সংখ্যা জেড দ্বারা কিনা, এটা আমাকে বলে দিও। আর যদি এমন হয় তাহলে নিউটন সংখ্যা কি হবে? যদি এমন হয় তাহলে নিউটন সংখ্যা কাল গতদিন বলেছিলাম যে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। ওকে, কারণ এ সমান ভর সংখ্যা এ সমান জেড প্লাস নিউটন সংখ্যা মানে এ নাকি। তাহলে এখানে এর মান কত? 2 বসা, আর জেড এর মান কত? 1 বসা, তাহলে বলো নিউটন সংখ্যা 1। আর এখানে কত? এর মান হচ্ছে 3 1 সমান 2। তার মানে দেখ এখানে নিউটন নাই, আর প্রোটিয়ামে নিউটন নাই, ডিউটেরিয়ামে 1টি নিউটন আছে, আর ট্রিটিয়ামে 2টি নিউটন আছে। ঠিক আছে, আইসোটপ বোঝা গেল? আইসোটপ হচ্ছে শুধুমাত্র এই যে প্রোটন সংখ্যা সেম থাকবে, নিউটন ও ভর সংখ্যা আলাদা থাকবে, সেটা আইসোটপ। এটা মনে রাখলেই হবে। আইসোটোন আইসোবার নাই, অত সমস্যা করার দরকার নাই। আর সবচেয়ে কমন আইসোটপ হচ্ছে এই যে হাইড্রোজেন মৌলের আইসোটপ। এটা মনে রাখতেই হবে ভাই, বাংলা সহ মুখস্থ রাখবি যে হাইড্রোজেন বা প্রোটিয়াম, প্রোটিয়াম এটা মনে রাখতে যে হাইড্রোজেন এখানে কোনো নিউটন নাই, প্রোটিয়াম মানে 1 নিউটন নাই, প্রোটন আছে তার মানে প্রোটিয়াম, প্রোটন আছে প্রোটিয়াম, নিউটন নাই, প্রোটন আছে প্রোটিয়াম, তার মানে 1 1। এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম আইসোটপ, এটা হচ্ছে প্রোটিয়াম। তারপর 2 ডিউটেরিয়াম, 2 মানে ডুয়েল, 2 ডিউটেরিয়াম, 2 ডিউটেরিয়াম, 3 ট্রিটিয়াম। মনে থাকবে? আশা করি মনে থাকবে। আচ্ছা শোন, তো তোদের বা তোমাদের হচ্ছে আজকে এ পর্যন্ত থাকবে, আইসোটপ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের হচ্ছে শুরু হবে আবার কোথা থেকে শুরু হচ্ছে তোমাদের এই যে পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর থেকে তোমাদের শুরু হবে। আর বেশি নয়, অল্প একটু আছে, 3টা ক্লাসে এই অধ্যায়টা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর 3টা ক্লাস যদি তুমি আবার প্রথম থেকে দেখো, 3টা ক্লাস খুব ভালো মতো বুঝবে, এই অধ্যায় থেকে তোমাকে প্রশ্ন দিলে কেউ আটকাতে পারবে না। তুমি বারবার দেখো, বা তুমি যদি প্রথমে বুঝে যাও তো তুমি তো মাল্টি ট্যালেন্টেড, তুমি হচ্ছে এতদিন পড়ে আসছো, তোমার তো বুঝে দেওয়ার কথা। আমি যেভাবে পড়ানোর চেষ্টা করছি, আমি চাচ্ছি তুমি যেন বুঝতে পারো। যদি আমার বোঝানোয় গাফিলতি থাকে বা বুঝতে না পারো, আমাকে ব্যক্তিগতভাবে জানাবা যে স্যার অথবা ভাই আপনার এই জিনিসটা আমি বুঝতে পারছি না, আমাকে আবার বোঝান, আমি সেটা আবার বোঝাবো। ওকে, তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।